ক্লাস 12 স্টুডেন্টস, আগের দিন আমি ক্রিস্টাল ফিল্ড থিওরির অক্টাহেড্রাল ফিল্ডে যখন লিগ্যান্ড যৌগ গঠন করে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড গঠন করে, তখন তোমার ডি অরবিটালের স্প্লিটিংটা, বিভাজনটা কিভাবে হচ্ছে বলেছিলাম যে ওই ক্ষেত্রে T2G EG দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। কিভাবে এনার্জিটা ভাগ হচ্ছে পেরিসেন্টারের সাপেক্ষে, মানে পেরিসেন্টার মানে যখন 5টা ডি অরবিটাল একই এনার্জিতে থাকবে, কিন্তু যখন লিগ্যান্ড এসে কোঅর্ডিনেশন কম্পাউন্ড গঠন করবে তখন ওই 5টা ডি অরবিটালের এনার্জি একই থাকবে না, তারা দুটো ভাগে ভাগ হয়ে যায়, দুটো ভাগে বিভাজন হয়ে যায়। টি টু জি যে 3টে অরবিটাল নিয়ে তাদের এনার্জি কিছুটা কমে যায়, আর ইজি দের এনার্জি কিছুটা তোমাদের বেড়ে যায়, তাই না? তো সেইভাবে স্প্লিটিংটা হয়, যেটা পড়েছিলাম সেটা হচ্ছে অক্টাহেড্রাল ফিল্ডের 6 কোঅর্ডিনেশন নাম্বার কম্পাউন্ডের ক্ষেত্রে। আজকে পড়বো হচ্ছে তোমার টেট্রাহেড্রাল ফিল্ড বা চতুস্তলকীয় কোঅর্ডিনেশন যৌগের ক্ষেত্রে, যাদের তোমার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4, মানে 4 কোঅর্ডিনেশন নাম্বার যুক্ত চতুস্তলকীয় ফিল্ডে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং বা ডি অরবিটাল স্প্লিটিংটা কিভাবে ঘটবে সেটা দেখবো। তো চতুস্তলকীয় ফিল্ডে মানে হচ্ছে তোমার চতুস্তলকীয় ফিল্ডের 4টে গঠন, মানে হলো তোমার ঘনকের গঠন। তো একটি ঘনকের ক্ষেত্রে বা চতুস্তলকের এই ঘটনায় এই ক্ষেত্রে তোমার কি হয়, ঘনকের কেন্দ্রে থাকে ধাতব আয়ন এবং 4টে কৌণিক বিন্দুতে 4টি লিগ্যান্ড থাকে, যে চতুস্তলকীয় গঠন বিশিষ্ট জটিল আয়ন তৈরি করে, তাই তো? এবার আমরা যখন অক্টাহেড্রাল ফিল্ডে পড়েছিলাম, তখন পড়েছিলাম যে লিগ্যান্ডগুলো আসে কি ডি অরবিটালের অক্ষ বরাবর, লিগ্যান্ডগুলো আসে বাইরে থেকে, ধাতব আয়নের ডি অরবিটালের অক্ষ বরাবর লিগ্যান্ডগুলো এসে ওভারল্যাপিং এর মাধ্যমে বন্ধন তৈরি করে, লিগ্যান্ডগুলোর সাথে ধাতব আয়নের বন্ধন তৈরি হয়। কিন্তু টেট্রাহেড্রাল ফিল্ডের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে যে টেট্রাহেড্রাল ফিল্ডের ডি অরবিটাল গুলি অক্ষ বরাবর কখনোই লিগ্যান্ড আসে না। এটা হচ্ছে অক্টাহেড্রাল টেট্রাহেড্রালের তফাৎ, ঠিক আছে? এবার বলি, টেট্রাহেড্রাল ফিল্ডের ডি অরবিটাল গুলির বিভাজন অক্টাহেড্রাল ফিল্ড অপেক্ষা কিছুটা কম হয়। কারণ হচ্ছে এটাই, প্রথম কারণ হলো যে এটা টেট্রাহেড্রাল ফিল্ডে ডি অরবিটাল, মানে ধাতব আয়নের ডি অরবিটাল বরাবর, পুরো অক্ষ বরাবর কোনো লিগ্যান্ড আসে না, অভিমুখ বরাবর অক্ষর বরাবর লিগ্যান্ডের কোনো বিন্যস্ত থাকে না, তাই ধাতব আয়নের ডি ইলেকট্রনগুলির সঙ্গে লিগ্যান্ডের ইলেকট্রনের কম বিকর্ষণ হয়, মানে লিগ্যান্ডের ইলেকট্রন ধাতব আয়নের ডি ইলেকট্রনগুলো দ্বারা কম প্রভাবিত হয়, ঠিক আছে? আবার অক্টাহেড্রাল ফিল্ডে 6টা লিগ্যান্ড ছিল, 6টা লিগ্যান্ডের ইলেকট্রন জোড় ছিল আরো বেশি, সেক্ষেত্রে এখানে 4টে লিগ্যান্ড থাকে, সেই কারণে 4টে লিগ্যান্ডের ইলেকট্রন জোড় দ্বারা কেন্দ্রীয় ধাতব পরমাণুর ডি অরবিটাল গুলি অপেক্ষাকৃত কম বিকর্ষিত হয়, এটা একটা ব্যাপার। আবার যে এই দুটো হচ্ছে ব্যাপার যে কারণে তোমার এর ক্রিস্টাল ফিল্ডের যে বিভাজন, মানে ডি অরবিটালের বিভাজনের মাত্রা চতুস্তলকীয় তোমার গঠনাকৃতির অষ্টতলকীয় গঠনাকৃতির অপেক্ষা কম হয়। এইবার আমরা চতুস্তলকীয় গঠনাকৃতির ক্ষেত্রে দেখব যে ডি অরবিটাল গুলি কিভাবে বিন্যস্ত থাকে। এক্স ওয়াই এবং জেড এই অক্ষগুলি, তুমি ছবিটা খেয়াল করলে দেখতে পাবে যে এক্স ওয়াই এবং জেড এই অক্ষগুলি চতুস্তলকীয় ঘনকের এক জোড়া বিপরীত তলের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, ঠিক আছে? এক্স ওয়াই জেড এই অক্ষগুলো দেখো, তোমার তলগুলোর সাথে পরপর যে বিপরীত তলগুলো তাদের সাথে লম্বভাবে অবস্থান করছে। তো এক্স ওয়াই জেড এর সাপেক্ষেই তো তোমার ডি অরবিটালের ওরিয়েন্টেশন গুলো হয়, তো বা বিন্যাসগুলো হয়। তো সেক্ষেত্রে আমি এখানে যদি বিন্যাসগুলো দেখি, যে ধাতব কেন্দ্রীয় পরমাণু এম, যেটা একদম মিডিলে আছে ঘনকের, তার ডি অরবিটাল গুলোর বিন্যাস কিভাবে আছে। প্রথমে যদি দেখি ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে ডি এক্স ওয়াই বরাবর আছে, আর ডি জেড স্কোয়ার জেড বরাবর আছে। তো এই দুটো অরবিটাল কি দেখো ছবিতে ভালো করে বোঝা যাচ্ছে যে এই দুটো অরবিটালের লোবগুলি বিভিন্ন তলের, মানে ঘনকের যে বিভিন্ন তলের ঠিক মধ্যবিন্দু বরাবর গেছে। ছবিটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক্স ওয়াইটাও তোমার
যে এক্স এক্স অক্ষ যে তলটা আছে সেই তলের মধ্যবিন্দু বরাবর গেছে, ওয়াই অক্ষ মধ্যবিন্দু বরাবর গেছে। এইভাবে এই দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার এই দুটো কিন্তু যে যে অক্ষ বরাবর লোবগুলো আছে সেই অক্ষগুলো সাপেক্ষে কিন্তু নির্দিষ্ট বিভিন্ন তোমার ঘনকের তলগুলোর মধ্যবিন্দু বরাবর বিন্যস্ত হয়েছে। এবার যদি আমরা অন্যান্য অন্য অন্য ডি অরবিটাল গুলো দেখি, দেখো নেক্সট আমি ওর পরের ছবি দুটো তিনটে দেখো, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি এক্স জেড। এক্ষেত্রে আমরা জানি যে এই কক্ষের এই ডি অরবিটালের যে লোবগুলো এগুলো কিন্তু অক্ষ বরাবর হয় না, দুটো অক্ষের মিডিল বরাবর হয়। তো সেক্ষেত্রে এখানে কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে যে এই অক্ষের যে লোবগুলো মানে এই যে ডি অরবিটাল, এই তিনটে ডি অরবিটালের যে লোবগুলো কিন্তু তোমরা দেখো প্রত্যেকটা ঘনকের প্রত্যেকটা যে প্রান্ত বিন্দুর দিকে বিন্যস্ত, প্রান্তিকী বা এজ একদম প্রান্ত বিন্দুর দিকে কিন্তু বিন্যস্ত হয়েছে। তাহলে কি দেখতে পেলাম, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ারের লোবগুলো তোমার বিভিন্ন তলের মধ্যবিন্দু বরাবর গেছে। অন্যদিকে বাকি তিনটে যে তিনটে এক্স ওয়াই এক্স জেড এবং ওয়াই জেড এই তিনটে অরবিটালের লোবগুলো ছবিতেই বোঝা যাচ্ছে বিভিন্ন প্রান্ত বিন্দুর দিকে তোমার বিন্যস্ত হয়েছে, তাই তো? তাহলে এই ডি অরবিটালের এইরূপ দিক বিন্যাস থেকে বোঝা যাচ্ছে যে কি বোঝা যাচ্ছে যে টেট্রাহেড্রাল ক্রিস্টাল ফিল্ডে কেন্দ্রীয় ধাতব আয়ন থাকলে ওই আয়নের এক্স ওয়াই ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড এবং ডি এক্স জেড এই অরবিটাল গুলোতে উপস্থিত ইলেকট্রনের সঙ্গে লিগ্যান্ডের ইলেকট্রন জোড়ের বিকর্ষণ বেশি হবে। কেন? কারণ আমরা প্রথমেই বলেছি চতুস্থলকীয় ক্ষেত্রে লিগ্যান্ড গুলো তোমার ঘনকের প্রান্ত বিন্দুতে কৌণিক বিন্দুতে অবস্থান করে। আর আমি একটু আগে বললাম যে এই তিনটে ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি জেড জেড এক্স, ডি জেড এক্স, হ্যাঁ, তো এই তিনটে অরবিটালের লোবগুলো কিন্তু তোমার এই প্রান্ত বিন্দুর দিকে আছে। তাহলে যেদিকে প্রান্ত বিন্দুর দিকে লোব আছে ডি অরবিটালের লোবগুলো আছে ধাতব আয়নের, আবার লিগ্যান্ড গুলো ওইখানেই আছে। সেই জন্য এই অরবিটাল গুলোর সাথেই তোমার লিগ্যান্ডের ইলেকট্রন জোড়ের বিকর্ষণ কিন্তু বেশি হচ্ছে, ঠিক আছে? তুলনামূলকভাবে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ারের অরবিটালে উপস্থিত ইলেকট্রনগুলোর থেকে সঙ্গে লিগ্যান্ডের বিকর্ষণ কিন্তু কম হচ্ছে, কারণ ওইগুলোর লোব ইলেকট্রন, ওই ডি অরবিটাল গুলোর লোবেই তো ইলেকট্রন থাকে, তো সেই লোবগুলো কিন্তু তোমার তলের মিডিল বরাবর আছে, প্রান্তবিন্দুর বরাবর নয়। আশা করি বোঝাতে পারছি। তো যেহেতু ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ারের সাথে বিকর্ষণটা কম লিগ্যান্ডের, কারণ লিগ্যান্ড গুলো প্রান্ত বিন্দুতে আছে, আবার বাকি তিনটে অরবিটালের লোব প্রান্ত বিন্দুর দিকে, তাই বাকি তিনটের সাথে বিকর্ষণ বেশি হচ্ছে লিগ্যান্ডের, অন্যদিকে এই দুটোর সাথে বিকর্ষণ লিগ্যান্ডের বেশি হচ্ছে, কম প্রভাবিত করতে পারছে। তো সেই কারণে তাহলে এক্ষেত্রে বিভাজনটা ডি অরবিটালের বিভাজনটা শক্তির বিভাজনটা কিরকম হবে? প্রথমে যখন লিগ্যান্ড ছিল না তখন সেটাকে আমি বলেছি ব্যারিসেন্টার পজিশন, সেই সময় পাঁচটা ডি অরবিটালই একই শক্তি স্তরে ছিল। এরপরে যখন টেট্রাহেড্রাল ফিল্ডে বা চতুস্থলকীয় ক্ষেত্রে লিগ্যান্ড এলো তখন আমি কি দেখতে পাচ্ছি যে ডি এক্স জেড, ডি ওয়াই জেড এবং ডি এক্স ওয়াই এই তিনটে অরবিটালকে বেশি প্রভাবিত করছে লিগ্যান্ড, তাই এই তিনটে অরবিটালের আমার শক্তি এখানে বেড়ে যাবে ব্যারিসেন্টারের সাপেক্ষে। অন্যদিকে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার এই দুটো অরবিটালের শক্তি কমে যাবে ব্যারিসেন্টারের সাপেক্ষে। তাহলে বিভাজনটা এইভাবে ঘটবে, ঠিক আছে? ডি এবার ডি এক্স স্কোয়ার ডি এক্স জেড ওয়াই জেড এবং ডি জেড এক্স এই তিনটে অরবিটালের ইলেকট্রন বেড়ে, এই তিনটে ডি অরবিটালের তোমার শক্তি বেড়ে গিয়ে যাবে এবং এই তিনটে অরবিটালকে আমরা বলবো T2 অরবিটাল, এটা একটা সেট হবে। আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার এই দুটো অরবিটাল শক্তি কমে যাবে, তো এই দুটো অরবিটালের সেটকে আমরা বলবো ই ই সেট, ঠিক আছে? তাহলে T2 সেট আর ই সেট এই দুটো সেটে আমার অক্টাহেড্রাল ফিল্ডে বিভাজন হলো, ঠিক আছে? আগে T2G ছিল, এটা ইজি ছিল, আর এক্ষেত্রে নামটা হবে চতুস্থলকীয় ক্ষেত্রে T2 এবং ই। তাহলে এখানে ই এর শক্তি কমছে আর T2 এর শক্তি বাড়ছে, ঠিক আছে? তো তোমার
বোঝা গেল এই অবধি। এবার ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি। ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি মানে এই যে T2 এবং E এর মধ্যে যে শক্তির পার্থক্যটা, সেই পার্থক্যটাই আমরা পড়েছি ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি। এই ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তিকে ডেল্টা টি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখানে দেখো করাই আছে, যে ছবিতেই করা আছে যে ওই দুটো বিভাজন যেটা, সেটাকে ডেল্টা টি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এবার একে, এই শক্তিকে ডিকিউ দিয়েও প্রকাশ করা যায়। ডেল্টা টি এর মান, টি বলতে গেলে টেট্রাহেড্রাল, ডেল্টা টি ইকুয়াল টু 10 ডিকিউ, 10 ডিকিউ আকারেও বলা যায়। ঠিক আছে, তাহলে এইবারে ব্যারি সেন্টারের সাপেক্ষে ই অরবিটালে উপস্থিত প্রতিটি ইলেকট্রনের শক্তি তোমার কি হবে, 0.6 ডেল্টা টি পরিমাণ কমবে। অন্যদিকে ব্যারি সেন্টারের সাপেক্ষে তোমার T2 অরবিটালে উপস্থিত বা T2 অরবিটালে উপস্থিত প্রতিটি ইলেকট্রনের জন্য তোমার শক্তি কত বাড়বে, 0.4 ডেল্টা টি শক্তি বাড়বে। ঠিক আছে, তাহলে T2 অরবিটালের জন্য 0.4 ডেল্টা টি শক্তি বাড়ছে পার ইলেকট্রন, আর ই অরবিটালের জন্য 0.6 ডেল্টা টি পরিমাণ শক্তি কমছে পার ইলেকট্রন। ঠিক আছে, বোঝা গেল। এবার আমি যদি ধরো এরকম হয় যে ই অরবিটালে এক্স সংখ্যক ইলেকট্রন আছে এবং T2 অরবিটালে ওয়াই সংখ্যক ইলেকট্রন আছে, এই দুটো সেটে এরকম ইলেকট্রন আছে, তাহলে এবার ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি আগেরটার মধ্যে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে কি হবে, এক্স ইন্টু ই অরবিটালের জন্য 0.6 করে কমে, তো প্রত্যেকটার জন্য 0.6 করে কমে, তাহলে এক্স সংখ্যকের জন্য এক্স ইন্টু 0.6 ডেল্টা টি, প্লাস ওয়াই আছে তোমার T2 অরবিটালে আছে ওয়াই সংখ্যক ইলেকট্রন, তাহলে ওয়াই ইন্টু 0.4 ডেল্টা টি হবে T2 অরবিটালে ওয়াইটা ইলেকট্রনের জন্য। তাহলে এই দুটো যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। তো ক্রিস্টাল ফিল্ড তোমার টেট্রাহেড্রাল ফিল্ডের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বা সিএফএসি ভ্যালু আমরা এইভাবে ক্যালকুলেট করব। এটা কিন্তু তোমরা যদি একটু খেয়াল করে দেখো আগেরটার থেকে একটু আলাদা হচ্ছে, উল্টো হচ্ছে, কারণ এখানে শক্তির বিভাজনটাই তো উল্টো হচ্ছে। ওখানে যে অরবিটাল গুলো শক্তি কম ছিল, এখানে সেই অরবিটাল গুলো শক্তি বাড়ছে, উল্টো হচ্ছে। ঠিক আছে, এবার নির্দিষ্ট সংখ্যক ধাতব আয়ন, নির্দিষ্ট লিগ্যান্ড এবং নির্দিষ্ট ধাতু এবং লিগ্যান্ড বন্ধনের দূরত্বের ক্ষেত্রে ডেল্টা টি এবং ডেল্টা ও মানে অক্টাহেড্রাল ফিল্ডে ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি, এবং ডেল্টা টি মানে হচ্ছে টেট্রাহেড্রাল ফিল্ডে ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি, এই দুটোর মধ্যে সম্পর্ক আছে। যদি সেম লিগ্যান্ড থাকে, সেম ধাতব আয়ন থাকে, ঠিক আছে, আর সেম বন্ধন দৈর্ঘ্য থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সম্পর্কটা কি, ডেল্টা টি নিয়ারলি ইকুয়াল টু 4/9 ইন্টু ডেল্টা ও। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এবার হচ্ছে টেট্রাহেড্রাল এই যৌগগুলোর ক্ষেত্রে তোমার ডি সিস্টেমগুলোর ইলেকট্রন সমূহের বিন্যাসে, মানে ডি সিস্টেমে ইলেকট্রন, মানে ডি অরবিটালে ইলেকট্রন ঢুকতে মানে ঢোকার সঙ্গে সঙ্গে তার সিএফএসি ভ্যালু কিরকম হবে, তা অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কিরকম হবে, এই সমস্ত কিছু আমরা বিন্যাস, ইলেকট্রন বিন্যাস কিরকম হবে সেগুলো আলোচনা করব। ঠিক আছে, তো একটা একটা করে ঢুকবে, একটা একটা করে হবে। যেমন প্রথমে D1 তখন একটা ইলেকট্রন আছে, তো সেটা ঢুকবে অবশ্যই ইতে ঢুকবে, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে E1, একটা অযুগ্ম ইলেকট্রন ব্যারি সেন্টারের সাপেক্ষে মোট শক্তি কত হবে, ওখানে যেহেতু একটা আছে আর ইতে আছে, তো 0.6 ডেল্টা টি, এটাই হবে সিএফএসি ভ্যালু। আবার D2 এর ক্ষেত্রে তোমার ইতেই একটা একটা করে ঢুকবে। হুন্ডের সূত্র কিন্তু সবসময় মানবে, একসাথে কিন্তু দুটোই একটা অরবিটালে ঢুকে যাবে না, একটা একটা করে যেমন করে হুন্ডের নিয়ম অনুযায়ী মানে সেটাই হবে। ঠিক আছে, তো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত হবে, 2 হবে। আর তোমার সিএফএসি ভ্যালু কি হবে, দুটোই ইতে আছে, তো 0.6 ইন্টু 2, তার মানে -0.6 ইন্টু 2 মানে -1.2 ডেল্টা টি, এটা হচ্ছে সিএফএসি ভ্যালু। D3 এর ক্ষেত্রে কি হবে, D3 এর ক্ষেত্রে হচ্ছে এবারেও আমি একটা একটা করে ঢুকাবো, প্রথমে ইতে একটা ঢুকলো, আর একটা ইতে ঢুকলো, নেক্সট আর একটা অযুগ্ম ইলেকট্রন ঢুকবে T2 তে, তাহলে এর বিন্যাসটা কি হবে, E2 T2 1, তাই তো, আর অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 3, তাহলে এই ক্যালকুলেশনটা কি হবে, 2 ইন্টু 0.6 ডেল্টা টি প্লাস 0.4 ডেল্টা টি, 2 ইন্টু -0.6 ডেল্টা টি প্লাস 0.4 ডেল্টা টি, ক্যালকুলেশন করলে হচ্ছে -0.8 ডেল্টা টি। এইভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে যেমন যেমন বাড়বে সেরকম করে হবে। ডেল্টা D4 এর ক্ষেত্রেও সেরকম, ইতে দুটো, T2 তে দুটো। D5 এর ক্ষেত্রেও সেরকম, ইতে দুটো, T2 তে 3টে, সেভাবে ক্যালকুলেশন হবে। D5 এর ক্ষেত্রে তোমার 2 ইন্টু -0.6
ডেল্টা টি প্লাস 3 ইন্টু প্লাস 0.4 ডেল্টা টি, এরকম ভাবে ক্যালকুলেশন হবে। এবার T6, এবার T5 অব্দি সবকটা অযুগ্ম ইলেকট্রন দিয়ে ভর্তি করলে, এবার T6 এর ক্ষেত্রে তখন আমার যুগ্ম হবে আবার ই থেকে শুরু করবো, তো সেক্ষেত্রে ই তে হবে E3 T2 3, ঠিক আছে, ই তে যুগ্ম হলো, তাহলে ই তে কটা ইলেকট্রন থাকলো, এখানে থাকলো 3টে, তাহলে 3 ইন্টু পয়েন্ট মাইনাস 0.6 ডেল্টা টি প্লাস 3 ইন্টু প্লাস 0.4 ডেল্টা টি, ক্যালকুলেশন করে হবে -0.6 ডেল্টা টি। বাট D7 এর ক্ষেত্রে আরেকটা যুগ্ম ইলেকট্রন হবে হচ্ছে তোমার ইতে, তাহলে ইতে দুটো দুটো যুগ্ম ইলেকট্রন হয়ে গেল E4 T2 3, এরকম হলো, ক্যালকুলেশন করবো এরকম করে। D8 এ কি হবে, ই তো ভর্তি, E4 হয়ে গেছে, নেক্সট ইলেকট্রনটা ঢুকবে T2 তে, তাহলে T2 তে ঢুকবে হচ্ছে তোমার E4 T, 3টে ছিল আর একটা ঢুকলো 4, মানে তোমার E4 T2 4, ক্যালকুলেশন করবো 4 ইন্টু -6 ডেল্টা টি প্লাস 4 ইন্টু প্লাস 0.4 ডেল্টা টি, এইভাবে ক্যালকুলেশন করে হয়ে যাবে। এইভাবে ডেল্টা D9 এ হবে কি, D9 এর ই তো ভর্তি, E4 হয়ে গেছে, D9 এর ক্ষেত্রে T2 তে 1 2 3 হয়ে গেল, নিচে 4টে আছে, 1 2 3 7টা, যুগ্ম হলো 8টা 9টা, তার মানে হলো কটা থাকলো, ওখানে থাকলো 5টা, তাই তো T2 তে, তাহলে E4 T2 5, তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা এখানে পড়ে থাকলো একটা, কারণ সবগুলো যুগ্ম হয়ে গেছে, তো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা পড়ে থাকলো একটা। আর 4 এর ক্যালকুলেশন করলে হবে 4 ইন্টু -0.6 ডেল্টা টি প্লাস 5 ইন্টু -4 ডেল্টা প্লাস 4 ডেল্টা টি, এভাবে হবে। আর D10 এর ক্ষেত্রে সমস্তগুলো পূর্ণ, কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, ক্যালকুলেশন ওইভাবে হবে। এইভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ভর্তি হচ্ছে, তাহলে ই থেকে প্রথমে ই, তারপরে T2 তে ভর্তি হচ্ছে। এইভাবেই যদি আমরা আবার D6 এর ক্ষেত্রে যদি বার করতে বলে যে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত, তাহলে প্রথমে প্রত্যেকটাতে একটা একটা করে ভরবো। D6 মানে 6টা ইলেকট্রন, ই তে দুটো ভরলাম, T2 তে 3টে ভরলাম, 5টা হয়ে গেল। তারপরে নেক্সট লাস্ট ইলেকট্রনটাতে আবার ঢুকবে ই তে ডাবল, মানে যুগ্ম করে দেবে, তাহলে কটা অযুগ্ম পড়ে থাকলো, ইর একটা, উপরের 3টে, 4টে অযুগ্ম। এইভাবে কিন্তু আমাকে করতে হবে, প্রথমে ই তে ঢুকবে, তারপরে T2 তে ঢুকবে, কারণ ই এর শক্তি কম, T2 এর শক্তি বেশি, তাহলে এইভাবেই কিন্তু তোমার বিন্যাসটা হবে। এইভাবেও তোমার অক্টাহেড্রাল ফিল্ডে ছিল, এখানেই ছিল, দেখেন সিএপিসি ভ্যালু ক্যালকুলেশন, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, এগুলো কিন্তু এখান থেকে আসে, ঠিক আছে। এবার ক্রিস্টাল ফিল্ড, এই ক্ষেত্রে টেট্রাহেড্রাল ফিল্ডে ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তির মান খুবই কম হয়, মানে ডেল্টা টি এর মানটা ডেল্টা ও এর সাপেক্ষে কিন্তু অনেকটাই কম, ঠিক আছে। তো এই ডেল্টা টি এর মানটা কখনোই তোমার একটা আগে যে পড়েছিলাম যে কোনো দুরকম বিন্যাস দেখা যাচ্ছে, কোথাও কোথাও যুগ্ম, মানে ইলেকট্রনকে যুগ্ম করে দিয়ে পেয়ার আপ করে দিচ্ছে, মানে যেখানে ডেল্টা জিরোর মান পি এর থেকে বেশি হচ্ছে, আবার যেখানে ডেল্টা জিরোর মান পি এর থেকে কম হচ্ছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড, স্লো স্পিন কমপ্লেক্স, ওই সবগুলো ঘটনা ওখানে ঘটেছিল অক্টাহেড্রাল ফিল্ডে, কিন্তু এখানে সেটা হবেই না, কারণ ডেল্টা টি এর মান অলওয়েজই খুবই কম, সেটা কখনোই পেয়ারিং এনার্জি বা যুগ্মকরণ এনার্জির থেকে বেশি হতে পারে না, তাই এটা কখনোই নিজে থেকে যুগ্মকরণ করতে এটা পারে না, তাই সম্ভাবনাটা এখানে থাকেই না, ঠিক আছে। তো এখানে লো স্পিন কমপ্লেক্স, হাই স্পিন কমপ্লেক্স আলাদা বলে কিছু নাই, এটাতে একটা একটা করে যেমন করে ইলেকট্রন ঢুকছে, যখন যুগ্মকরণ হওয়ার সেভাবেই হবে, মানে দুরকম বিন্যাসের কিন্তু এখানে ব্যাপার কোনো নেই, ঠিক আছে। তো আজকে এই অবধি থাকলো, নেক্সট দিন আরেকটু জিনিস বাকি